বিডিআরের এই যে হত্যাকাণ্ড, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সাথে জড়িত ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং এর সাথে সংশ্লিষ্ট ছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বাংলাদেশের ষড়যন্ত্রের রাজনীতি কিভাবে দেশকে ধ্বংস করে সেটি আমরা চাক্ষুষ দেখতে পেয়েছি, টেলিভিশনের পর্দায় দেখতে পেয়েছি, উপলব্ধি করেছি 2009 সালের 25শে ফেব্রুয়ারি তারিখে। আমরা দেখেছি সেদিন এই পাশে এইখানেই আজকে এখন যখন ইউনূস সাহেব যেখানে থাকেন এই বাসায় তিনি ছিলেন, সেই বিডিআরদেরকে নিয়ে এসে এই সেরাটন থেকে খাওয়া নিয়ে তিনি সেখানে খেয়েছেন, আর সেদিক দিয়ে আমাদের বীর সেনাদেরকে হত্যা করা হচ্ছে। এটাই ছিল সেদিনের শেখ হাসিনা উৎসব। তাই যে মহিলা এইরকম জঘন্য কাজ করতে পারে এবং যারা তাকে সহযোগিতা করতে পারে, তার কি কোনো মাফ হতে পারে? কোনো মাফ হতে পারে না। সেই সময় আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে, আর আমাদের নাসিরউদ্দিন পিন্টুর নামে সেই সময় মামলা দিয়েছে, সে নাকি বিডিআরদেরকে নৌকা দিয়ে পার করছে এবং তাকে জেলখানায় হত্যা করা হয়েছে। এই ঘটনা ঘটার 3-4 দিন আগেই এই হত্যাকারীরা মিটিং করেছে আওয়ামী লীগের এমপি তাপস, নানক ইত্যাদির সাথে, এবং সম্ভবত অনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথেও তাদের দেখা হয়েছে। যেই কারণে প্রধানমন্ত্রী এই ঘটনার আগের রাত্রে বিডিআরে যেই একটি নৈশভোজ ছিল সেখানে তিনি অংশগ্রহণ করেন নাই। এই হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত মর্মান্তিক। এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্যে, বিডিআরের মনোবল ভেঙে দেওয়ার জন্যে। বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল, বিএসএফএল মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে। এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে। বিচার করা দূরের কথা, কি ওই দিন 25শে ফেব্রুয়ারি তারিখে কি অ্যাকশন নিয়েছেন তৎকালীন অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তিনি এই বিদ্রোহের যিনি নেতা ছিলেন, তিনি ছিলেন সুবেদার তৌহিদ। সুবেদার তৌহিদ যখন তার কাছে গেলেন, তাকে 1 লাফে মেজর জেনারেল পদে পদোন্নতি দিলেন, বিডিআরের ডিজি হিসাবে ঘোষণা করে দিলেন। সুবেদার থেকে মেজর জেনারেল, পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা নাই। তাদেরকে শেরাটন থেকে এনে খাবার খাওয়ালেন, জিজ্ঞাসা করলেন না যে আমার বন্দী অফিসাররা কোথায় আছে। সাহারা খাতুনও গেলেন সন্ধ্যার পরে। এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী কেন বানানো হয়? কারা তাকে বানিয়েছে? তিনি বাংলাদেশের কোনো দলের নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না। প্রতিবেশী রাষ্ট্র তাকে এই ধরনের দুর্বল স্বরাষ্ট্রমন্ত্রী রেখেছে, দুর্বল সরকার রেখেছে, অনির্বাচিত সরকার রেখেছে, যাতে প্রায়শ এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো যায়। এক বৃহৎ ষড়যন্ত্রের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। যারা এই মুহূর্তে রাষ্ট্রের ক্ষমতায় বসে আছেন, তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে ভবিষ্যতে মন্ত্রী এমপি হওয়ার জন্য, নিজের সাইজ বাড়ানোর জন্য না। তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে 15 বছর যাবৎ এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে তারা বিদায় নেবেন, এর জন্যই তাদেরকে বসানো হয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কেউ মন্ত্রিসভায় থাকবে, আবার কেউ যায় দল গঠন করবে। ভবিষ্যতে এই ষড়যন্ত্রের পাঠ হইতে দেওয়া যাবে না। ইউনূস সাহেবকে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি নিরপেক্ষ থাকবেন না কোনো দলের প্রতিনিধি হিসাবে সেখানে থাকবেন। এই ঘটনার পর কিছু উল্টাপাল্টা প্রচারণা হয়েছে মিডিয়াতে। সামরিক প্রত্যেকটি সদস্য বিডিআর আর্মির তারা শপথ নেয় এবং একটি আইনের দ্বারা, বিধিবদ্ধ সংস্কার দ্বারা অন্তর্ভুক্ত থাকে। সেখানে সামরিক আইনে ক্লিয়ারলি বলা আছে, যদি কোথাও কোনো বিদ্রোহ ঘটে এবং সেই বিদ্রোহের ঘটনাস্থলে যে দাঁড়িয়ে থাকবে, বিদ্রোহে কাউকে মারতে গেল না, হয়তো অন্য কাজ করতেছে, কিন্তু তার উপরে অবশ্য কর্তব্য তার, তিনি গিয়ে এই বিদ্রোহ দমন করার জন্য যদি চেষ্টা না করেন তাহলে তাকেও বিদ্রোহের জন্য অভিযুক্ত করা হবে। এখন অনেক লোক মুক্তি পেয়ে গিয়েছে, জেল থেকেও মুক্তি পেয়েছে। অনেকে কোর্টে গিয়ে বলে আমরা তো নিরপরাধ, কিন্তু সামরিক আইন অনুসারে
ওই দিন কোনো বিডিআর সদস্য যদি গাড়ি চালিয়ে থাকে, যদি কুক হাউসে কাজ করে থাকে, হাসপাতালে ডিউটি করে থাকে, অন্যত্র কোথাও ডিউটি করে থাকে, কিন্তু তিনি যদি এই বিদ্রোহ দমন করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলেও তিনি বিদ্রোহী হিসাবে অভিযুক্ত হবেন, তার শাস্তি মৃত্যুদণ্ড। এটিও আপনাদের জানা দরকার। ওই দিন বিডিআরে যত লোক উপস্থিত ছিল তারা সবাই এই সামরিক আইনের আওতায় আসে। বিডিআরে তখন সদস্য সংখ্যা ছিল 5,000, কিন্তু সেনাবাহিনী যখন প্রবেশ করে তখন সেখানে তারা পেয়েছে মাত্র 200 জনকে। বাকি 4,800 লোক কোথায় গেল? তারা শাস্তি এড়াবার জন্য পলায়ন করেছেন। সুতরাং প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন এবং দ্রুত বিচার করা প্রয়োজন। আমরা যুদ্ধ করে 71 সালে এই দেশটি স্বাধীন করেছিলাম। বিডিআর সামরিক বাহিনীর সাথে সাথে মুক্তি বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেদিন রাজনীতিবিদরা ব্যর্থ ছিলেন সেদিন আমাদের নেতা জিয়াউর রহমান 1971 সালে 26শে মার্চ চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তি বাহিনী গড়ে তোলেন। 9 মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি। বিডিআরও তৎকালীন ইপিআর এই যুদ্ধে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছিল। এই বিডিআরের মনোবল, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্যেই এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। দেশে দুর্বল সরকার থাকলে কি হয় সেটি এখন আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘোরতর অবনতি হয়েছে, দ্রব্যমূল্য সকল সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে। কারণ কি? একটি দুর্বল অনির্বাচিত সরকার জনগণের উপরে চেপে বসে আছে। সেই দিন সরকারটি কেমন দুর্বল ছিল? যখনই এই ঘটনা ঘটে শেখ হাসিনা সারাদিন বসে বসে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। সেনাবাহিনী প্রধানকে ডেকে তার পাশের রুমে বসিয়ে রেখেছেন। এই হত্যাকাণ্ডের জন্য আমি তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমদকেও দায়ী করব। তার উচিত ছিল সেনাদল নিয়ে ঝাঁপিয়ে পড়া, তার বন্ধুদেরকে, ব্রাদার্স ইন আর্মদেরকে রক্ষা করার জন্য। সেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন। কোথায় সেনাবাহিনীর বিদ্রোহ হলে সাথে সাথে তা দমন করতে হবে, এটি জেনারেল জিয়াউর রহমান দেখিয়ে দিয়েছেন। 7ই নভেম্বর কিংবা এয়ারফোর্সে অক্টোবর মাসে যে বিদ্রোহ হয়েছে, কিভাবে দমন করতে হয়, কিভাবে শাস্তি দিতে হয়, রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়ে দিয়ে গিয়েছেন। এখন সেই বলিষ্ঠ সরকারও নাই, বলিষ্ঠ নেতাও নেই, যার জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এবং ভালো মতো বিচারটিও করা যাচ্ছে না। বন্ধুরা, ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। এখনো অনেক পানি বয়ে যাবে বুড়িগঙ্গায়। আমরা বিএনপি 17 বছর ধরে সংগ্রাম করেছি। জনাব তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারকে আমরা বিদায় করেছি। আমি বিএনপির সকল নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই অগাস্ট এবং জুলাই মাসে বিপ্লবে অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্য। আমরা সফলভাবে তাদেরকে তাড়িয়েছি, কিন্তু এখনো আরো সংগ্রাম হয়তো আমাদেরকে করতে হতে পারে। আপনারা প্রস্তুত থাকেন। জিয়াউর রহমান নাই, কিন্তু তার আদর্শের দল বিএনপি আছে। বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা বহনকারী হিসাবে আমরা প্রতিবেশী রাষ্ট্র কিংবা অন্য যে কোনো রাষ্ট্রের ষড়যন্ত্র থেকে মুক্ত করার জন্য আবারও আমরা রাজপথে নামব। প্রয়োজন হলে আবারও আমরা সংগ্রাম করব, যাতে করে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবসময় অক্ষুণ্ণ থাকে। আমরা শক্তিশালী সরকার চাই, দুর্বল সরকার আর দেখতে চাই না। অতি দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চাই এবং যেই সরকার সকল প্রতিবেশী বা অন্যান্য পরশক্তি ষড়যন্ত্র মোকাবিলা করতে পারে, এই ধরনের সরকার হতে পারে কেবলমাত্র নির্বাচিত সরকার। আমরা সেই ধরনের সরকারের প্রতীক্ষা রইলাম। বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো তারা যেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সকল শহীদ অফিসারের রুহের মাগফিরাত কামনা করি। আমাদের প্রিয় নেতা নোমান ভাইরও রুহের মাগফিরাত কামনা করি। সবাইকে ধন্যবাদ।